হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি থেকে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 2 পেপার যে রয়েছে বেঙ্গলি, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের কতটা অবদান ছিল সেই সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং সেখান থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু আমি তুলে ধরে আলোচনা করব। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, এখানে বলা হচ্ছে যে বাংলা গদ্য সাহিত্য বিকাশ হয়েছিল শ্রীরামপুর মিশন আর ফোর্ট উইলিয়াম এই দুটি প্রতিষ্ঠানকে কিন্তু কেন্দ্র করে। আমরা দেখব এই যে বাংলা গদ্য সাহিত্য, এই বাংলা গদ্য সাহিত্য বিকাশের ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠান ছিল, একটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ আর একটা শ্রীরামপুর মিশন। এই দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটেছিল। দেখো, বলছে যে বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা এই দেশের ভাষা সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায় গড়ে উঠেছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। মানে বিদেশ থেকে যারা আগত হয়েছিল বা যারা এসেছিল তারা ভেবেছিল যে এই দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আরেকটু উন্নত করবে। ঠিক আছে, সেই কারণে কিন্তু এই প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছিল। কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল বাঙালি পণ্ডিতদের, কেননা এই দেশের বাংলা সংস্কৃতি সম্পর্কে ওই পণ্ডিতদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না, তবে এর মধ্যে দিয়ে বাংলা গদ্যের বিকাশ খুবই কিন্তু সহজ হয়েছিল। আমরা দেখব এই যে বাংলা গদ্যের বিকাশ, তাদের উদ্দেশ্য ছিল যে তারা হচ্ছে এই দেশের যে ভাষা রয়েছে এই ভাষাটাকে আরেকটু উন্নত করবে, সেই কারণে কিন্তু তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিল। কিন্তু যেহেতু তারা বিদেশ থেকে আগত ছিল, এই দেশের ভাষা সম্পর্কে সেরকম তাদের জ্ঞান ছিল না, সেই কারণে তারা কি করলো, এখান থেকে যে কিছু কিছু বিজ্ঞ শিক্ষকরা রয়েছে, বাঙালি শিক্ষকরা, তাদেরকে কিন্তু এই প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে নিয়োগ করলো। দেখো, সেটাই বলছে এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুবই সহজ হয়েছিল এই যে ফোর্ট উইলিয়াম কলেজ এই প্রতিষ্ঠান, তারপর আরেকটা শ্রীরামপুর মিশন, এদেরকে কেন্দ্র করে। ঠিক আছে, দেখো তারপরে বলছে ফোর্ট উইলিয়াম কলেজে পাওয়া যায় 3 জন উল্লেখযোগ্য পণ্ডিত, একটা হচ্ছে উইলিয়াম কেরি, রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই 3 জন পণ্ডিতের নাম কিন্তু এই জায়গাটা খুব ভিআইপি। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে যে ফোর্ট উইলিয়াম কলেজে 3 জন বিখ্যাত পণ্ডিতের নাম, একটা হচ্ছে উইলিয়াম কেরি, আরেকটা হচ্ছে রামরাম বসু, আরেকটা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে। দেখো, বলছে উইলিয়াম কেরির নামে 2টি গ্রন্থ পাওয়া যায়, যথা হচ্ছে কথোপকথন আর আরেকটা হচ্ছে ইতিহাসমালা। কথোপকথন গ্রন্থে সংলাপের ঢঙে লেখা হয় আমরা দেখব, আর গ্রাম্য জীবনের বিবিধ বিষয় নিয়েও কিন্তু অবতীর্ণ হয়েছিল কেরি সাহেব। আমরা দেখব এই যে গ্রাম্য জীবনের যে নানা বিষয় যে রয়েছে কথোপকথনে, তারপরে বিভিন্ন বিষয়কে কিন্তু তুলে ধরেছিল। তারপরে দেখো বলা আছে যেমন স্ত্রীলোকের কথোপকথন, ভোজনের কথা, হাটের বিষয়, ঠিক আছে, জমিদার রায়ত, এই সমস্ত বিষয় কিন্তু তিনি গড়ে তুলেছিলেন, মানে তারা রচনা করেছিলেন এই সমস্ত বিষয়গুলি। দেখো বলছে বাংলা গদ্যকে মানুষের সঙ্গে যোগাযোগ এবং যুক্তির বাহন হিসেবে গ্রন্থটি কিন্তু তাৎপর্যপূর্ণ। আমরা দেখো মানুষের সঙ্গে একটা যোগাযোগের যুক্তির বাহন হিসেবে কিন্তু বাংলা আর কি এই গ্রন্থগুলি গদ্যগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে অন্যদিকে কেরি ইতিহাসমালা গ্রন্থে প্রাচ্য আর পাশ্চাত্যের যে অনুবাদমূলক গ্রন্থ কিন্তু এখানে স্থান পেয়েছে আমরা দেখব। তবে সবই সরস এবং সহজ ভাষায় কিন্তু সহজ সরল ভাষায় কিন্তু লেখা হয়েছিল, সেটা আমরা লক্ষ্য করতে পারবো। আসলে কেরি মানুষকে গল্পের ভাষা আয়ত্ত করে দিতে কিন্তু চেয়েছিল, মানে কেরির প্রধান উদ্দেশ্য ছিল যে মানুষকে গল্পের ভাষার একটা আয়ত্ত করে দেবে, সেটা কিন্তু তিনি চেয়েছিলেন। দেখো, রামরাম বসু নামে আমরা 2টি গ্রন্থ পাই, একটা হচ্ছে রাজা প্রতিপাদিত্য। আমরা দেখবো এই যে 3 জন পণ্ডিত যে ছিল ফোর্ট উইলিয়াম কলেজের, এই 3 জন পণ্ডিতের মধ্যে প্রথমটা বললাম উইলিয়াম কেরি, তারপরে হচ্ছে রামরাম বসু। ঠিক আছে, দেখো রামরাম বসুর যে গ্রন্থগুলি আছে 2টি গ্রন্থ আমরা পাবো, একটা হচ্ছে রাজা প্রতিপাদিত্য চরিত্র, যেটা 1801 সালে তিনি রচনা করেছিলেন, আরেকটা রয়েছে লিপিমালা। ঠিক আছে, লিপিমালা যেটা 1802 সালে কিন্তু তিনি রচনা করেন। তারপরে দেখো বলেছে রাজা প্রতিপাদিত্য চরিত্র যে রয়েছে এই গ্রন্থটি থেকে বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ। আমরা দেখব এই যে রাজা প্রতিপাদিত্য যে গ্রন্থটি তিনি লিখেছেন, এই যে রামরাম বসু, এটা আমরা দেখব যে বাংলা ভাষা
আছে বাংলা ভাষায় লেখা প্রথম মৌলিক গ্রন্থ হচ্ছে রাজা প্রতিবাদিত্য। দেখো বলছে যে ইতিহাসের প্রতিবাদিত্যকে সামনে রেখে লেখক কল্পনা এবং জনশ্রুতিকে এমন একটি কাহিনী গড়ে তুলেছিল যা থেকে গল্পের ভাষা বোঝা যায়। মানে এত সুন্দরভাবে একটা ইতিহাসের ঘটনাকে তুলে ধরে তিনি গল্পের আকারে লিখেছিল যা আমরা খুবই সহজে গল্পের আকারে বুঝতে পারবো সেই ঐতিহাসিক ঘটনাগুলিকে। ঠিক আছে, সেটাই বলছে আসলে এই সব গ্রন্থ লেখা হয়েছিল বাঙালিকে এক আদর্শ শিক্ষা দিতে। মানে একটা বাঙালি যে সমাজ, সেই সমাজকে একটা আদর্শ শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই কিন্তু রাজা প্রতিবাদিত্য এই গ্রন্থগুলি রচনা করেছিলেন বা লিখেছিলেন। দেখো বলছে লিপিমালা পত্র রচনার ঢঙে লেখা অনেকগুলি পত্র আমরা কিন্তু দেখব তিনি লিপিমালার যে পত্র রচনা ঢঙে লিখেছিলেন এরকম অনেকগুলি পত্র কিন্তু আমরা পেয়ে থাকবো। যেমন এই যে দক্ষ যজ্ঞের কথা, নবদ্বীপের চৈতন্যের কথা, গঙ্গা অবতারের কথা, ঠিক আছে, মানে গঙ্গা অবতারের যে রয়েছে সেই অবতারের কথা, তারপর পৌরাণিক ঘটনাকে সামনে রেখে কিন্তু তিনি কাহিনী গড়ে তুললেও মুসলিমদের কিন্তু আছে। এখানে আমরা দেখব বাংলার যে বাঙালি সমাজ বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলিও তিনি যদি তুলে ধরেন, এখানে কিন্তু মুসলমানদের যে কথা সেটাও কিন্তু আমরা দেখব আছে। তাই সুকুমার সেন বলেছেন যে লিপিমালায় গদ্যরীতি আরও সহজ হয় এবং মুখের ভাষায় বেশ কাছাকাছি। আমরা দেখব এই যে লিপিমালার যে গদ্যরীতিগুলো ছিল সেগুলো বেশ সহজ, আর আমরা দেখব যে বাংলা ভাষা যে রয়েছে মুখের কাছাকাছি সেই ভাষাগুলি কিন্তু প্রবেশ করে। দেখো বলছে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত, আমি বলেছি তিনজন পণ্ডিত, এই তিনজন পণ্ডিতের মধ্যে আবার অন্যতম যে পণ্ডিত ছিল তার নাম হচ্ছে পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তার গ্রন্থগুলি অবশ্যই মনে রাখবে, এই জায়গা থেকে তোমাদের শর্ট কোশ্চেনগুলো এসে থাকে। এই তিনজন পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে। আর তার রচিত গ্রন্থগুলি কিন্তু অবশ্যই তোমাদের এসে থাকে। দেখো সেই গ্রন্থগুলি হচ্ছে 32 সিংহাসন 1802, তারপরে হিতপ্রদেশ 1808, এই তারপরে রয়েছে রাজাবলী যেটা 1808 সালে তিনি রচনা করেছেন, তারপরে রয়েছে প্রবোধচন্দ্রিকা। এই সমস্ত বিখ্যাত গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঠিক আছে। বলছে রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় 32টি গল্প শুনিয়েছিলেন। আমরা দেখব রাজা বিক্রমাদিত্য যে রয়েছে এই গ্রন্থটিকে সামনে রেখে তিনি 32টি গল্প শুনিয়েছিলেন। দেখো সেটা হচ্ছে 32 সিংহাসন গ্রন্থে, আমরা দেখব 32 সিংহাসন গ্রন্থে কিন্তু তিনি শুনিয়েছিলেন। তারপরে রয়েছে তবে গদ্যে সরসতা সহজেই লক্ষ্য করা যায়। অতীত ও সেকালের ইতিহাসকে সামনে রেখে লেখক গড়ে তুলেছিলেন রাজাবলী, ঠিক আছে। এই যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যে রয়েছে পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ট উইলিয়াম কলেজের একজন বিখ্যাত অন্যতম পণ্ডিত, তিনি আমরা দেখব এই যে অতীত আর সেকালের ইতিহাস এই দুটি বিষয়কে সামনে রেখে কিন্তু তিনি কোন গ্রন্থ গড়ে তুলেছিলেন সেটা হচ্ছে রাজাবলী, ঠিক আছে। মানে অতীতের ইতিহাস সেই কালের ইতিহাস এই দুটো বিষয়কে একেবারে একসঙ্গে রেখে তিনি কিন্তু রাজাবলী গ্রন্থটি রচনা করেছিলেন। তারপরে বলেছে যে সজনীকান্ত দাস এই গ্রন্থ সম্পর্কে লিখেছেন যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস তাতে সন্দেহ নেই। মানে এই যে রাজাবলী গ্রন্থ যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার লিখেছেন বলেছে সেখানে এই গ্রন্থ সম্পর্কে কিন্তু আমরা দেখব, তাই বলেছে যে এটা হচ্ছে বাংলা ভাষার সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, তাহাতে কিন্তু সন্দেহ নেই। এটা হচ্ছে সজনীকান্ত কিন্তু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের এই গ্রন্থটি সম্পর্কে বলেছে। দেখো বলছে ব্যাকরণ অলঙ্কার ইতিহাস নিয়ে প্রবোধচন্দ্রিকা গ্রন্থ গড়ে উঠেছে। আমরা দেখবো এই যে ব্যাকরণ ইতিহাস, ঠিক আছে, অলঙ্কার এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু এই প্রবোধচন্দ্রিকা যে গ্রন্থ আছে সেটা কিন্তু গড়ে উঠেছিল। বলছে বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় প্রথম যথার্থ শিল্পী, সেই বিষয়ে সন্দেহ নেই। এই যে আমরা এর আগে আমি যখন অন্য ক্লাসে আলোচনা করিয়েছি যে যথার্থ শিল্পী বলা হয় বিদ্যাসাগর, তো বিদ্যাসাগরের পূর্বে যে মৃত্যুঞ্জয় ছিল এই আর কি বাংলা গদ্যসাহিত্যে একজন যথার্থ শিল্পী, ঠিক আছে, যথার্থ গদ্যশিল্পী যাকে বলা হয় সেটা কিন্তু মৃত্যুঞ্জয়কে ধরা হতো। দেখো সেটাই বলছে ইংরেজরা নিজেদের সুবিধার্থে এই ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তুললেও আখেরে লাভ হয়েছিল মানে বাঙালি ও বাঙালির সাহিত্যের। আমরা দেখব এই যে ইংরেজরা এই ফোর্ট উইলিয়াম কলেজ যে প্রতিষ্ঠানটা গড়ে তুললো, এখান থেকে যে আমি এতক্ষণ আলোচনা করলাম তিনজন বিখ্যাত পণ্ডিত, ঠিক আছে, তারপরে বাংলা গদ্য সাহিত্যে একটা আর কি বিশেষ অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল বাংলা গদ্য সাহিত্য বিকাশে। তো এই প্রতিষ্ঠান গড়ে তুলেছিল বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা, ঠিক আছে, ইংরেজরা নিজেদের স্বার্থে তারা এই প্রতিষ্ঠানটি গড়ে তুললেও এতে কিন্তু আমাদের একটা বাঙালি সমাজের কিন্তু বিশেষ খ্যাতি হয়েছিল বা বিশেষ লাভ হয়েছিল। দেখো বলছে
হচ্ছে বাংলা গদ্য হাঁটতে শুরু করেছিল, সেই পথে পরবর্তীকালে আমরাও কিন্তু পেয়েছি রামমোহন রায় এবং বিদ্যাসাগরকে। ঠিক আছে, আমরা দেখবো এই যে বাংলা গদ্যের সাথে এটা এতটা বিকাশ ঘটেছিল, এর পরিচয় কিন্তু আমরা দেখব। এই যে রামমোহন রায়, তারপরে বিদ্যাসাগর, এরা কিন্তু আমরা দেখবো এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু এই বাংলা গদ্য সাহিত্যকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, তাই বলছে নইলে বিদ্যাসাগরের যাত্রাপথ বোধহয় অনেকটা কঠিন হতো। এই প্রতিষ্ঠানটি যদি না থাকতো, এই প্রতিষ্ঠানটির হাত ধরে যদি বিদ্যাসাগর গ্রন্থগুলি রচনা না করতো তো অবশ্যই ঠিক, কিন্তু তার কিন্তু এই পথটা অনেকটা কঠিন হতো। সেই কারণে কিন্তু সুবিধা হয়েছে, আমরা তা দেখতে পারবো। তো আজকে এই যে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্য সাহিত্য বিকাশে তার অবদান কতটা, সেটা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।